নমস্কার, শুভ সকাল। আপনাদের সকলকে মনের জানালায় আরো একবার স্বাগত জানাই। আমরা যারা কণ্ঠ শিল্পী অর্থাৎ কণ্ঠের সাধনা করি, কেউ কবিতা ভালোবাসি, কেউ গান ভালোবাসি, কেউ নাটক ভালোবাসি, প্রত্যেকটা মানুষই যে কোনো একটা ক্ষেত্রে বিচরণ করেন, আবার কোনো মানুষ অনেকগুলো ক্ষেত্রে বিচরণ করেন। সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো আজকে যে মানুষটাকে আমরা স্টুডিওতে পেয়েছি তিনি আমাদের কবিতা এবং শ্রুতি নাটকের মধ্য দিয়ে আপনাদের সকলের জন্য ভালো কিছু করার চেষ্টা আমরা প্রতিনিয়ত করি। আর আমাদের স্টুডিওতে আমরা প্রতিদিন নতুন নতুন মানুষজনকে পাই যারা আমাদের সঙ্গে থাকেন এবং অবশ্যই আপনাদের সামনে ভালো কিছু তুলে ধরার জন্য। আজকে যাকে স্টুডিওতে পেয়েছি, আসুন তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন পারমিতা ঠাকুর। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছেন বলুন? খুব ভালো। বাইরে ভীষণ গরম ওয়েদার, তো তার মধ্যে দিয়ে ভালো থাকা। আর মনের জানলায় এসেছি যখন, তখন তো মনকে ভালো রাখতেই হবে। তাই তো, প্রতিদিন আমরা চেষ্টা তো করি আমাদের মনের জানালায় তাদের সমস্ত মনের কথাগুলো এবং আমাদের সমস্ত মনের কথাগুলো আদান প্রদান করার। আজকে প্রথম আমাদের দর্শকদের জন্য আপনি কি রেখেছেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুরেরই, কারণ আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদের সবচেয়ে মনের কাছের মানুষ, তাই তাকে নিয়েই তারই একটি নাটক, গল্প, যেটা আমরা যাদের বাংলায় অনার্স ছিল তারা গল্পটার সঙ্গে পরিচিত, কঙ্কাল। তো এই কঙ্কাল গল্পটিকেই নাট্যরূপ দেওয়া হয়েছে বিষকন্যা। আমি এটাই একক কণ্ঠনাটক করব। একদম একদম, আমরা শুনে নেব। শুরু হচ্ছে নাটক বিষকন্যা, তাই তো? হ্যাঁ। আমার কঙ্কালটা কোথায়, কোথায় রেখেছো আমার কঙ্কালটা? ওর মধ্যে যে আমার বুকের হাড়গুলো ছিল, আমার ২৬ বছরের রূপ যৌবন ওকে আশ্রয় করেছিল। একবার দেখতে ইচ্ছে করে না বুঝি? তুমি ভয় পেয়ে গেলে? একলা আছো বুঝি? তাহলে একটু বসি, একটু গল্প করা যাক। জানো, আজ ভীষণ ইচ্ছে করছে তোমার সঙ্গে গল্প করতে। ৩৫ বছর আগে আমি অনেক মানুষের সঙ্গে গল্প করতাম, কথা বলতাম। তারপর ওই ৩৫টা বছর আমি শুধু শ্মশানের বাতাসে হু হু শব্দে ঘুরে বেরিয়েছি। আজ তাই ভীষণ ইচ্ছে করছে তোমার সঙ্গে গল্প করতে, আমাকে তোমার জীবনের কথা শোনাতে। কি বলছো? হ্যাঁ, আমি কে? আমি বিষকন্যা। হ্যাঁ গো হ্যাঁ, আমি বিষকন্যা। জানো, আমার বিয়ে হয়েছিল যখন ছোট ছিলাম, তোমাদের মতো মানুষ ছিলাম। তখন বর পেয়েছিলাম। বর তো নয়, যেন সাক্ষাৎ যমদূত। তাকে আমি জমের মতো ভয় পেতুম, যদিও বিয়ের কয়েক মাস পরে কোনো এক অজানা রোগে সে মারা যান। আমারও সব আশা নিভে যায়। আমার পরম পূজনীয় শ্বশুর মশাই বিয়ের সময় আমার হস্তরেখা বিচার করে বলেছিলেন সুলক্ষণা, লক্ষ্মীশ্রী মেয়ে। মা লক্ষ্মী আমার ঘরে এসে ঘর আলো করে দিল। সেই তিনি স্বামীর মৃত্যুর পর বললেন, শাস্ত্রে যাকে বলে বিষকন্যা। এই মেয়ে সেই বিষকন্যা। সত্যি, তাই সবার চোখে আমি তখন বিষকন্যা। আমার রক্তে বিষ, নিঃশ্বাসে বিষ। কি মশাই, গল্পের আরম্ভটা কেমন? দাঁড়াও, রাত এখনো অনেক বাকি। বিষকন্যার বিষের কলসিটা তো এখনো পুর করিনি। বিষকন্যা বলে শ্বশুর বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিল। আমি মনের আনন্দে বাপের বাড়ি চলে আসলাম। বাবা মাকে তো অনেক আগেই খেয়েছি। ছিল এক
অবিবাহিত দাদা। তার কাছেই ফিরে এলাম। আমি তখন মুক্ত বিহঙ্গ, ডানা কাটা। ক্রমে ক্রমে বয়স বাড়তে লাগলো। বড় একা লাগে আজকাল। তবে একটা জিনিস আমি খুব লক্ষ্য করতাম, আমার রূপের আগুনে সবাই জ্বলতো। আমি যে রূপসী। তোমার তোমার বিশ্বাস হচ্ছে না? ভাবছো আমি ঠাট্টা করছি? তোমাকে কি করে প্রমাণ দেব যে যৌবনে আমি কত সুন্দরী ছিলাম? ওই যে কঙ্কালটা দেখছো, তার দুটো শূন্য কোটরের উপর দুটো বড় বড় কাজল টানা চোখ ছিল, ঠোঁটের কোণে ছড়িয়ে থাকতো রক্তিম হাসি, ডালিমের দানার মতো ছিল দাঁত, সারা শরীরে থাকতো যৌবনের পেলাভ মদিরতা। জানো, অন্তঃপুরে আমার কোনো সঙ্গিনী ছিল না। বকুল গাছতলায় এসে বসতাম আর ভাবতাম যেন সমস্ত পৃথিবীর আলো, বাতাস, ঘাস সব আমাকেই ভালোবাসছে। পৃথিবীর সমস্ত পুরুষ যেন যেন ঘাস হয়ে মুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি এরকম কল্পনায় থাকতে খুব ভালোবাসতাম, আর মনে বড় ব্যথা পেতাম। ক্রমে 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 ব্যথা ভুলতে লাগলাম। জানো, শশী শেখরকে দেখে। আমার দাদার বন্ধু, ডাক্তার মানুষ, মেডিকেল কলেজ থেকে পাশ করেছে। তাকে আমি আড়াল থেকে দুই একবার দেখেছি। তিনি যখন আমাদের বাড়ির ডাক্তার হলেন তখন ঘন ঘন আসতেন আমার কাছে। আমার মনে হতো পৃথিবীর সমস্ত পুরুষ শশী শেখরের রূপ ধরে আমার কাছে এসেছে। খিমুসাই, তুমি ভাবছো শশী শেখর হলে মন্দ হয় না, তাই না? দাঁড়াও, মন দিয়ে গল্পটা আগে শোনো। একদিন এক বৃষ্টির দিনে, বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে, আর সেটাই কাল হলো। ভিজতে গিয়ে এলো ধুম জ্বর। ডাক্তার এলেন আর এসেই বললেন, হাতটা একবার দেখতে হবে। আমি আমার সুডৌল হাতখানা তার দিকে বাড়িয়ে দিলাম। খুব আফসোস হচ্ছিল, নীল রঙের কাঁচের চুড়িতে যদি হাতটা সাজাতে পারতাম। এমন লাজুক ডাক্তার দেখেনি বাপু। কাঁপা কাঁপা হাতে তিনি নাড়িটা দেখলেন, জ্বরের উত্তাপ নিলেন। আমিও তার অন্তরের নাড়ি কেমন চলছে তা বোঝার চেষ্টা করলাম। আরো দুদিন এই রোগিণী ডাক্তারের সাক্ষাৎ হলো। আমার মনের আকাশেই তিনি পূর্ণ শশী হয়ে উঠলেন। আমি বললাম, আমি রোজ সন্ধেবেলা গোপনে বাসন্তী রঙের শাড়ি পরতাম, খোঁপায় জড়িয়ে নিতাম বেল ফুলের মালা, একটা আয়না হাতে ধরে দৌড়ে বাগানে চলে যেতাম। আয়নার দিকে তাকিয়ে একলা থেকে দুজন হতাম, ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম, আদর করতাম, ভালোবাসতাম। তারপর কয়েকদিন থেকে দেখলাম ডাক্তার অন্যমনস্ক, আমাকে দেখলে কেমন এড়িয়ে চলছেন, থতমত খেয়ে যাচ্ছেন। একদিন বেশ সেজে গুজে আমাদের বাড়িতে এলেন। গরদের পাঞ্জাবি, কোচ করা ধুতি, নাকড়াই জুতো। দাদার কাছ থেকে জুড়ি গাড়ি ধার করে নিয়েছিলেন। রাতে নাকি কোথায় যাবেন দাদাকে জিজ্ঞাসা করতে দাদা বললেন, ও মরতে যাচ্ছে। তারপরে দাদা খোলসা করে বললেন, আজ শশীর বিয়ে, ও বিয়ে করতে যাচ্ছে, নগদ 12,000 টাকা যৌতুক নিচ্ছে। আমার বুক ফেটে কান্না বেরিয়ে এলো, চোখ দিয়ে বেরিয়ে এলো করুণ জল। বিয়ের কথা তিনি আমার কাছে গোপন করেছেন কেন? কোন পুরুষকে তাহলে বিশ্বাস করব? এই গোপন করার অর্থ কি? ডাক্তারের সঙ্গে দেখা হতে বললাম, কি মশাই, আজকে নাকি আপনার বিয়ে? তো বাতি নেই, আলো নেই। ডাক্তার বললেন, বিয়ে ব্যাপারটা কি
এতই আনন্দের? আমি বললাম, নিশ্চয়ই নিশ্চয়ই আনন্দের। আলো চাই, বাজনা চাই, বর এলে বরণ করবে কে বউকে? তখনই কি আপনি রূপের নারী দেখিয়ে বেড়াইবেন? লগ্ন অনেক রাতে ডাক্তার ছাদে বসে দাদার সঙ্গে মদ খাচ্ছিলেন। দুজনের এই অভ্যেস ছিল। ডাক্তার যখন আমাদের বাড়িতে চেম্বার করেছিলেন, আমি গোপনে তার কাছে গিয়ে জানতাম কি খেলে মানুষ মরে তার কথা। তাই অনেক আগেই আমার বিষের গুঁড়ো ডাক্তারখানা থেকে এনে রেখেছিলাম। মদের গেলাসে গুঁড়ো নেশার মধ্যে মিশিয়ে দিলাম। আমি যে বিষ কন্যা। আমার সমস্ত শরীরে প্রতিহিংসার বিষ। আমার মনের আকাশে তখন চাঁদ ডুবে যাচ্ছিল, আর রাতের আকাশে চাঁদ উঠল। ডাক্তারকে বললাম, কি ডাক্তার মশাই, লগ্ন যে বয়ে যায়, যাবার সময় হয়েছে আপনার। ডাক্তার এক চুমুকে গেলাস শেষ করলো, তারপর গদগদ ভাবে বলল, তবে চললাম। ডাক্তার চলে যেতে আমি লাল বেনারসি পরলাম, যতগুলো গয়না ছিল পরলাম, সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম, সেই বকুলতলায় বিছানা পাতলাম। বড় সুন্দর সে রাত, কি জ্যোৎস্না। দক্ষিণা বাতাসে ভেসে আসছে বেল আর জুঁইয়ের গন্ধ। বাকি বিষের গুঁড়োটুকু আমি আমি সমস্ত আকাশ, জ্যোৎস্না, বাড়ি ঘর যেন সরে সরে যেতে লাগলো। আমার প্রাণ, আমার দুটো চোখ বুজে আসতে লাগলো। ঠোঁটের কোণে হাসি হেসে বললাম, মরণ রে তহু মম শ্যাম সমান। আমি মরলাম, নিরুপমাও মরেছে। আগে নিজে মরেছে, পরে মরেছে। আমি আগে মেরেছি, তারপর মরেছি। বিষকন্যার এই কাজ সঠিক হয়েছে কিনা তোমরাই তার বিচার করে বলো। আমার চোখ বুঝে আসছে। আমি যাই, আমি যাই। আমার কথাটি ফুরলো, নটে গাছটি মুড়লো। আমি আমি যাই। সত্যি অপূর্ব একটি লেখা তো বটেই, আর কি দারুণ উপস্থাপনা। আমাদের জীবনে এরকম কত বিষকন্যা যে তার বিষ বয়ে নিয়ে বেড়াচ্ছে, আবার কত বিষের ঘাতে প্রতিঘাতে কত জীবন নষ্ট হয়ে গেছে। একেবারে এই জন্যই তো রবীন্দ্রনাথের প্রতিটা লেখাই আমাদের আজকের বাস্তব জগতে বড়ই প্রাসঙ্গিক। তাই তো, একটা এত বছর আগে একটা মানুষ লিখে গেছেন, এবং সেই লিখে যাওয়াগুলো কতটা সত্য আমাদের জীবনের সঙ্গে। একদম, একেবারে। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন মনের জানালা। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি নিবেদিতা, এবং আজকের আমাদের অতিথি শিল্পী পারমিতা ঠাকুর। পারমিতা, এরপর
কি রেখেছেন আমাদের জন্য? এরপর মানে আমরা তো রবীন্দ্র জয়ন্তী বা 22শে শ্রাবণ এগুলোতে সবসময় কি করি, রবি ঠাকুরের কবিতাই পড়ি। কিন্তু এখন আধুনিক কিছু কবিও তো আছেন, তারাও তো রবীন্দ্রনাথকে নিয়ে অনেক কিছু লেখেন। তো আমার খুব মানে আমার খুব কাছের একজন মানুষ এবং আমার খুব প্রিয় কবি বলতে পারেন কবি শঙ্কর হালদার। কবি শঙ্কর হালদারের একটি কবিতা রবি ও ঠাকুর আমি বলবো এবার। আচ্ছা, তার আগে ভীষণ রকম জিজ্ঞাসা ছিল, এই যে কবিতা বলা, নাটক বলা, কতদিন ধরে, মানে এটার সঙ্গে পথ চলা ঠিক কবে থেকে? আমার যখন 5 বছর বয়স তখন থেকে আমার এটার সঙ্গে পথ চলা। আমার প্রথম গুরু বলতে পারো, মানে আমার হাতে খড়ি যার হয়েছে যার সাথে, সেটা হলো আমার মা। মায়েরাই বোধ করি প্রত্যেকটা সন্তানদের কত যে কিছু দিয়ে যান আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না। সেই একেবারেই। ছোট্টবেলায় আমরা যে কথাটুকু বলতে শিখেছি সেটাও সেটুকুও তো মায়ের মায়ের হাত দেওয়া। ধরে। হাঁটতে শিখেছি বাবার হাত ধরে, মায়ের হাত ধরে। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত কি ভীষণ ভাবে তারা আর আমাদের আবার রেডি করে ঠিক, গেছেন। আবার ঠিক দেখো, মানে আমরা যে কথা বলতে শিখেছি, প্রথম কবিতা বলতে শিখেছি, প্রথম ছড়া সেটাও শিখেছি, সেটা রবিগুরু। রবীন্দ্রনাথ। কবিগুরু রবিগুরু। কবিগুরু রবিগুরু। তাই তো, আমরা সহজ পাঠ পড়েছি, কিশলয় হ্যাঁ, পড়েছি। সেখানেও কিন্তু আমরা রবি ঠাকুরের ছড়াই পড়েছি, রবি ঠাকুরের কবিতাই পড়েছি। রবি ঠাকুরকে নিয়েই আমাদের বড় হওয়া, ছোট থেকে একটা মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু। রবীন্দ্রনাথ। আমাদের জীবনের যতটুকু বোধ, যতটুকু যাপন, সেই জায়গাটাতেও আমি ঘুরে ফিরে এসে বলবো রবি ঠাকুর। কারণ তার যে সমস্ত ভাবনা, তার যে সমস্ত রচনা শৈলী, আপনি নিরুপমার কথা বলছেন, বিষকন্যার কথা বলছেন, একটা দিকে তিনি নিরুপমাকে দেখিয়েছেন, আবার অন্য একটা পিঠে তিনি বিষকন্যাকে দেখাচ্ছেন। দেখিয়েছেন। আমাদের সমাজে নারীর যে ভূমিকা ভিন্ন ভিন্ন ভাবে তিনি এঁকেছেন, আবার নারী যে উপেক্ষিতা সেটাকেও তিনি ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু দেখিয়েছেন। হ্যাঁ। আর সবশেষে নারীর যে সমাজে জয়, নারী যে কিভাবে সমাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু তার রচনা শৈলীতে আমরা পড়ে অনুধাবন করতে পারি। তাই সেখান থেকে আমার মনে হয় যে রবি ঠাকুর যদি না থাকতেন হয়তো আমাদের কিছু থাকতো না, মানে অস্তিত্বই এই থাকতো না। সংস্কৃতি জগৎটাই বোধহয় আমাদের তৈরি হতো না। বাংলা সংস্কৃতির অনেকটা জুড়ে রবি ঠাকুর, অনেকটা কেন শতভাগের অর্ধেকের বেশিরভাগ জুড়ে আছেন রবি ঠাকুর। হ্যাঁ। তাকে বাদ দিয়ে তো কিছু ভাবতে পারি না, একদম। ভাবাটা সম্ভবও নয়। একেবারেই না। আর এই যে রোজ নাম চাই, তো অনেক কাজকর্মের মধ্য থেকে আমাদের যেতে হয়। আমাদের এই গৃহস্থের জীবনে কত কাজ। সেই বলে না যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। চণ্ডীপাঠ। আর মেয়ে হওয়াটা আমি আগে বলবো না, এখনো বলবো বা আগে বলবো বা সবসময় মেয়েদের একটা বিশেষ ভূমিকা থাকে আমাদের সমাজ জীবনে বলি বা পারিবারিক জীবনে। আমি বলছি না যে পুরুষের ভূমিকা নেই, সেটা বলাটা ভুল, কিন্তু মহিলার ভূমিকা কোথাও যেন একটা না, ওই যে মা 10 হাতে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে গেছেন, এখানে আমার মনে হয় যে 10 হাত, এক হাতে ত্রিশূল আর 10 হাতে এই যে বলেন দশপ্রহরণ ধারিণী মা, নারী বোধ করি সেটাই। হ্যাঁ, আমার মনে হয় বাবা যদি বটবৃক্ষ হয়, সেই বটবৃক্ষের ছায়া হচ্ছে মা। তাই তো। কি কবিতা এরপর আমরা শুনতে পাবো? আমি শুনবো শঙ্কর হালদারের রবি ও ঠাকুর। এই বেশ, কবিতাটা বেশ। খুব প্রাসঙ্গিক। বেশ, একদম একদম। কবি শঙ্কর হালদারের লেখা রবি ও ঠাকুর। তোমাকে কতবার দেখতে চেয়েছি স্বপ্নে, শুধু স্বপ্নে দেখব বলে। যাদেরকে কোনো দিন কখনো চাইনি, তারা অনায়াসে কেমন অপ্রয়োজনে ঢুকে পড়ে আমার স্বপ্নের সাজানো সংসারে। তোমাকে দেখব বলে কতবার স্নানের পরে নতুন পোশাক পরেছি, ধূপ ধুনোয় ঘর ধুয়ে প্রদীপ জ্বেলেছি মাথার পাশে। তবুও তুমি কখনো আসনি আমার সামনে, আমার স্বপ্নে।
প্রতিদিন সন্ধেবেলা কেরোসিনের আলোর সামনে কাঠের বই রাখা আসনে উপনিষদ রেখে কাঁচা ধুতি পরে প্রদীপ জ্বালিয়ে মৃদুস্বরে প্রার্থনায় বসতেন আমার দাদু। সেলাই করা মাদুরের উপর বাবা, মা আর আমি বসতাম। দাদুর সেই কণ্ঠস্বরে আমরা স্বপ্নাবিষ্ট হয়ে পড়তাম। দাদু একভাবে বলে চলতেন, সত্যায়ন প্রমোদিত বং, ধর্মান প্রমোদিত বং, কুশালান্ন প্রমোদিত বং, ভূতৈন প্রমোদিত বং। সত্য হইতে স্থলিত হইবে না, ধর্ম হইতে স্থলিত হইবে না, কল্যাণ হইতে স্থলিত হইবে না, মহত্ব হইতে স্থলিত হইবে না। ইহা তাহার অনুশাসন। তিনি ওম। আমি একটা সাধারণ মেয়ে রবি ঠাকুর। হাওয়াই চটি পরে কোমরে আঁচল গুজে দোতলা, তিনতলা, পাঁচতলা পার করে ক্লান্ত শরীরে হাঁটতে হাঁটতে 8 তলায় যাই। লিফটে চড়া নিষেধ যে, আমরা কাজের মেয়ে। বাসন মাজি, কাপড় কাচি, ঘর মুছে বারান্দার গ্রিল ধরতেই কখনো আমি নিজের অজান্তে ডাকঘরে চলে যাই, আবার কখনো বা অজান্তে বুকের ভেতর ডাক শুনতে পাই, দই নেবে গো, দই, ভালো দই। চোখ থেকে জল গড়াতে গড়াতে চোখ বুজে আসতো। বাবুর বাড়ির ছোট্ট ছেলেটা যখন আঁচল টানে, আমি দেখতে পাই তোমার খোকা বাবুর প্রত্যাবর্তন। আর যখন দূরে, আরো দূরে চোখ যায়, দেখি তোমার নৌকা ডুবির নৌকোরা কেমন দুলতে দুলতে দল বেঁধে চলে যাচ্ছে। আচ্ছা রবি ঠাকুর, আমি হাওয়াই চটি পরে কাজের মেয়ে বলে আমি তোমার সেই পদ্মাপাড়ের হাটের মেয়ে গো। ছায়ায় ঘোমটা মুখে টানি যে পাড়াটা ছিল, বোমার শব্দে আর পিস্তলের গুলিতে চোখের জল আর শুকিয়ে যাওয়া রক্তের পাহাড় সরিয়ে এখন সেখানে সার সার উঁচু বাড়ি, গাড়ির ধোঁয়া, স্নো পাউডার আর বিলিতি মদের গন্ধে শুধু ঝনঝন সুখ আর সুখের পায়রাদের ডানার শব্দ। রবি ঠাকুর, আমরা যারা চোখ ভেজালুম, বুক ভেজালুম, দই 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 নেবে গো বলে ছেলে মানুষ করলুম নিদ্রাহীন চোখে, তাদের কথা বুঝি ভুলতে হয়? আমরা যদি জন্ম জন্মের পরেও আবারও তোমাকে নিয়ে মালা গাঁথতে পারি, চন্দনের টিপে ধূপের গন্ধে সারাটা সকাল থেকে রাত, তাহলে তুমি শুধু একটা মৃত্যুর পর ভুলে গেলে তোমার গোড়া, সেই বৌঠান, রেলগাড়ির কামরা, আর আমাকে। আমি তোমার ক্যামেলিয়া নই বলে, শুধু তোমাকে স্বপ্নে দেখব বলে স্বপ্নের বারান্দায় একা জেগে থাকি। রবি ঠাকুর, শুধু তোমাকে একবার একবার স্বপ্নে দেখব বলে আসতৌ মা সদ গামায়া, তমসৌ মা জ্যোতির্গময়া, মৃত্যুং মা অমৃতং গময়া। ওম শান্তি শান্তি শান্তি। আমাকে নিয়ে চলো অসত্য থেকে সত্যে, অন্ধকার থেকে আলোকে, মৃত্যু থেকে অমৃতে। এই অনিত মৃত্যুময় জগৎ থেকে আমাকে শাশ্বত আনন্দের জগতে নিয়ে চলো। তোমার করুণার দীপ্তিতে আমার অন্তরাত্মা সত্যের আলোকে উদ্ভাসিত হয়ে উঠুক। আমাকে জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করো এবং পুনর্জন্মের মূল যে কামনা বাসনা তার বিনাশ ঘটাও। হে গুরুদেব, হে আত্মার পরমাত্মা, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো।
অপূর্ব লাগলো দিদি, অপূর্ব। সেই সমস্ত সাধারণ মানুষকে নিয়ে কত লেখালেখি হয়েছে, এ লেখা বন্ধ হওয়ার নয়। সাধারণ মেয়েকে নিয়ে আরো লেখা হোক, এবং সাধারণ মানুষরা শুধু রবি ঠাকুরের কবিতায় কেন, সবার কবিতায় বাঁচুক। একেবারে। ভীষণ ভালো লাগলো দিদি, ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।